ভারতীয় অর্থনীতিতে, ভারতীয় পর্যটন শিল্পে যে পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আপনারা কেউ ভাবছেন না। প্রথমত হচ্ছে যে যখনই আমি আমার একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আমার বাড়ি বেলদাতে, আমি বেলদার একজন পরিচিত ফাস্ট ফুড রেস্টুরেন্ট যিনি মানে ওইরকম রোড সাইডেই বিজনেস করেন, তো আমাদের এই এরিয়াতে খুব একটা সমস্যা হয় না। তো সেই রেস্টুরেন্টের ওনারের সঙ্গে কথা বলেছিলাম। উনি বিকেলবেলার দোকান করেন, অর্থাৎ বিকেল 3টে থেকে রাত 10টা 11টা ম্যাক্সিমাম এতটা পর্যন্ত বিজনেস করেন। তো ওনার একটা ছোট্ট ঠেলা রয়েছে, 8 ফুট 6 ফুট 7 ফুট লম্বা এরকম একটা ঠেলা রয়েছে। তো সেই ঠেলাতে কিন্তু উনি মাসে 40,000-এর প্লাস ইনকাম করেন, অর্থাৎ প্রতিদিন প্রায় 1200-1300 টাকা প্রতিদিন ইনকাম করেন। আর তার সেলস রয়েছে প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা মাসে। তো ভালো লোকেশনে রয়েছে বলে হয়তো এতটা পসিবল সবার ক্ষেত্রে হয়তো সম্ভব নয়। তো যদি বেলদা শহরের উপরে বসে যদি একজন ব্যবসায়ী, একজন রেস্টুরেন্ট মানে একটা ফাস্ট ফুড প্রোডাক্ট তৈরি করেন যারা, তারা যদি এইভাবে ইনকাম করতে পারেন, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা শহরে কিন্তু তারা যথেষ্ট ইনকাম করেন, যথেষ্ট বেশি ইনকাম করেন। তো সেই হিসাব অনুযায়ী যদি এই যে যারা ব্যবসা করেছেন এতদিন কিন্তু তারা যথেষ্ট উন্নতি করেছেন, কিন্তু তারা নিজেদের গরিব অসহায় প্রমাণ করানোর জন্য যে সমস্ত আমি দেখতে পেয়েছি যে আচ্ছা কলকাতা শহর এত উন্নত, আমি বহুবার গিয়েছি কলকাতা শহরের রাস্তার সাইডে যে দোকানগুলো, ছোট ছোট দোকানগুলো, সেই দোকানগুলো এত অপরিষ্কার, এত মানে ভিখারির দোকানে, মানে ভিখারি মার্কা কথাটা ওয়ার্ডটা বলা উচিত না, তাও মানে আপনাদের বোঝানোর জন্য বলছি যে তারা এরকম মানে দোকানগুলোকে সাজিয়ে রাখেনি কেন, তারা এরকম ছেঁড়া বিভিন্ন পলিথিন দিয়ে তৈরি করা কিছু দোকান তৈরি করে রেখেছেন কেন? আমাদের তো নিজেদের বাড়িটাও তো খুব সুন্দর করে সাজায়, আমরাও তো খুব কমই ইনকাম করি। তাহলে ওনারা কিন্তু ওরা নিজেদের একটা হতদরিদ্র ডিসপ্লে করানোর জন্য কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতটা ডিসপ্লে করাচ্ছেন তার থেকে কিন্তু মানে অনেকটা কম খারাপ অবস্থায় রয়েছেন তারা। তো তাদের ধীরে ধীরে সুইচ করা প্রয়োজন আছে, তাদের ধীরে ধীরে মডিফাই করার প্রয়োজন রয়েছে। এবং আগামী দিনে ফুটপাত মুক্ত হবে, এই সরকার হোক বা আগামী দিনে কোনো সরকার আসবে, সম্পূর্ণভাবে মুক্ত করে দেবে। আমি যে সময় সরকারের কথা আমি যদি কোনো দিন আসি, আমি তো পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোনো মিডিয়ারও কোনো কথা শুনবো না। মিডিয়া যারা বলছেন যে মানে যারা বলছেন তাদেরকে আমি একদম পুরো মানে পুরো প্রেস কনফারেন্সে একটা একটা কোশ্চেনের একটা একটা অ্যান্সার দেবো প্রশাসনের পক্ষ থেকে, যে আপনারা যাদের পক্ষ নিয়ে কথা বলছেন তাদের পক্ষ তুলে ধরার কি কোনো অধিকার আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে পর্যটন শিল্প। আমি বিগত প্রায় 2 বছর ধরে পর্যটন শিল্পের উপর একটা বিশেষ প্রজেক্টের উপর কাজ করে চলেছি। তো মানে রিসার্চ করতে গিয়ে বা তথ্য সংগ্রহ করতে গিয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, তখন দেখার পর আমার নিজের গালে নিজে দুখানা জুতো মানে পেটাতে ইচ্ছে করছে, যে ভারতীয় হিসেবে আমরা করেছিটা কি। একসময় গোটা পৃথিবীর 25% জিডিপি ছিল ভারতবর্ষে। আজকে পর্যটন শিল্পের দিক থেকে পশ্চিম মানে ওটা এত বড় বৃহৎ দেশে মাত্র 7 থেকে 8খানা দেখার মতো উপযুক্ত স্থান রয়েছে। মানে এত বড় দেশ, তার মধ্যে মাত্র 7-8টা জায়গা রয়েছে দেখার মতো উপযুক্ত। তাও কিন্তু এই স্থানগুলো দেখতে কিন্তু বিদেশ থেকে কেউ আসেন না। শুধুমাত্র দেখতে আসেন কারা? তারা দেখতে আসেন ভারতের গরিব ক্ষুধার্ত মানুষগুলো কেমনভাবে কাটে, কেমনভাবে দিন কাটে, হাড় জিরে করা মানুষগুলোর ছবি তুলতে আসেন। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, এই যে প্রসপেক্টিভটা, এটা পরিবর্তন করার কি দায়িত্ব আমার আপনার কারোরই নেই? আমার মনে হয় যে প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের চারপাশ পরিষ্কার করে রাখা উচিত। চারপাশ আমরা তো আর কারোর কাছ থেকে ভিক্ষা চেয়ে বড় হয়ে মানে চেয়ে কাটাতে চাই না। তাহলে আমাদের নিজেদের যেটা আছে সেটা আমরা সুন্দরভাবে সাজিয়ে তো তুলতে পারি। প্রতিটা শহরে যখনই কেউ বেড়াতে আসছে দেখতে পাচ্ছে সেই রাস্তার সাইডে 50খানা পোস্টার ছাটা আছে, তার মধ্যে 20টা পোস্টার ছিঁড়ে গেছে, ঝাড় ঝিরঝিরে করছে মানে বেরিয়ে আছে কোনো মানে সবারই কিন্তু দেশে এত এত কালো টাকা আছে, কিন্তু তা সত্ত্বেও দেশের কিন্তু মানে মানে কোনো শহরটাকে দেখলে এত মানে ঘৃণা পৌঁছে যায় যে সে শহরটা শুধু কর্মসূত্রে যাচ্ছি বলে, না হলে কিন্তু কোনোদিন বেড়াতে যেতে ইচ্ছা হয় না পশ্চিমবঙ্গের কোনো শহরেই। ভারতবর্ষে অন্য কোনো শহরের কথা বলবো না। আমি আমি বেড়াতে যেতে হলে আমি সবসময় উড়িষ্যা চলে যাই। সত্যি কথা বলতে গেলে আমি বেড়াতে চলে যাই কখন?
ভুবনেশ্বরে মানে বাঙালি হিসেবে ভুবনেশ্বরে আমি 3 মাসের বেশি কাজ করেছি, সেই শহরটাকে যথেষ্ট ভালো লেগেছে। তারপর আমি বলবো যে পুরী গিয়েছি, পুরী যথেষ্ট ক্লিয়ার রেখেছে। আহ, পঞ্চলিঙ্গেশ্বর, মানে যেটাকে বলে নীলগিরি পাহাড়, সেখানে গিয়েছি বেড়াতে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো শহর বেড়াতে যাইনি। মানে এতটা কর্মসূত্রে যতগুলো শহরে ঘুরেছি আমি পশ্চিমবঙ্গে, সবগুলো শহরের প্রতি আমার ঘৃণা পৌঁছে গেছে, একটা শহরকেও ভালো লাগেনি। তো জাস্ট এই কথাগুলো বলছি, হয়তো আপনারা কেউ মানে বিরোধিতা করবেন, কেউ সমালোচনা করবেন, কিন্তু কথাগুলো একটু ভাবনা চিন্তা করে ভাবুন, অবশ্যই ভাবুন। তাহলে এই শহরে লকডাউনের পরে দেখবেন যে একটা পরিস্থিতি, অনেক মানুষ শহরে যারা ফুটপাতে দোকান করতেন তারা কিন্তু ধীরে ধীরে ফিরেছেন গ্রামের বাড়িতে। অনেকদের চাষের জমি আছে, চাষের জমিতে কম ইনকাম, তাই তারা কিন্তু বাড়িতে চাবিতালা লাগিয়ে চাষের জমি ভাগে দিয়ে বা অন্য কাউকে জমির দায়িত্ব দিয়ে তারা চলে যাচ্ছেন শহরে বেশি ইনকাম করার জন্য, বেশি ইনকাম করছেন। সেরকম শহরটা মানে কোনো শহর আপনাকে এত টাকা দিচ্ছে, এত ইনকাম দিচ্ছে, এত অপরচুনিটি দিচ্ছে, শহরকে আপনি ফিরিয়ে দিচ্ছেনটা কি? তো এই সমস্ত ফুটপাত উচ্ছেদকে আমি তো বিশেষ করে সমর্থন করব, প্রশাসনিক দিক থেকে যারা করছেন, সেটা তৃণমূল কংগ্রেস সরকারও যেটা করছেন। আরও মানে বলি সত্যি, মানে রাজনৈতিক মানে যেটাকে বলে গিরগিটি রং দেখানোর ব্যাপারটা রয়েছে। সরকারে আজকে তৃণমূল কংগ্রেস রয়েছে, উদ্যোগ নিয়েছেন, আগ এবং বিজেপি বিরোধিতা করছে। বিজেপি সেই কিন্তু ইউপি নয়ডাতে কিন্তু সেম কাজটাই করেছেন, কিন্তু আমাদের বাংলা মিডিয়াতে এতটা দেখায়নি। কিন্তু ইউপি নয়ডার রাস্তার ধারেও কিন্তু এরকম দোকান ছিল, তো সেখানেও কিন্তু পুরো ভেঙে একদম সব ঠিকঠাক করে দিয়েছে। এবং বুলডোজার বাবা নামে খ্যাত যোগী আদিত্যনাথ, এই যে স্ট্র্যাটেজিটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি পরিচালিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে কপি করেছে। গোটা ভারতবর্ষে খ্যাতি লাভ করেছে যোগী আদিত্যনাথ। আজকে তারা ফুটপাথ পুরো মুক্ত করে দিয়েছিল বলে আজকে ইউপির রাস্তার দু সাইডে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো দেখতে পাবেন। মানে গুড়গাঁও যেটাকে বলে, সেখান থেকে নয়ডা পর্যন্ত আপনারা যাবেন, রাস্তার দুপাশটা কতটা উন্নত হয়েছে। এবং সেই জায়গাগুলোকে দেখতে আসবে, মানে দেখলে মনে হবে যে এটা কোন ভারতে আছি আমরা। তাহলে কলকাতার অন্য অন্য অংশটাকে, যেরকম সল্ট লেকটাকে কি সুন্দর সাজানো হয়েছে, ভালোভাবে সাজানো হয়েছে। যদিও সল্ট লেকটাকে অনেক ত্রুটি রয়েছে, সেটা নিয়েও আমি আর একটা ভিডিও করব। তবুও আমি আপনাদের বলি যে কলকাতাকে কিন্তু ভালোভাবে সাজানো প্রয়োজন আছে, ফুটপাত মুক্ত করার প্রয়োজন আছে। শুধুমাত্র একটা স্থানে ফুটপাত মুক্ত করছেন, হয়তো সেখানে, যদিও সরকারি দিক থেকে অনেকেই বলছেন যে ওইখানে ভোট কম পেয়েছে তাই জন্য হয়তো ফুটপাত মুক্ত করে দিচ্ছে, সেটা বড় কথা নয়। তো যে যে বিরোধীদের কথাগুলো বলি, সেটা হচ্ছে যে সিপিআইএম যারা আজকে বিরোধিতা করছেন, তারাও কিন্তু একটা সময় কিন্তু তারাও ফুটপাত মুক্ত, এবং তারা নতুনভাবে প্রকল্প আইডিয়া নিয়ে এসেছিলেন। তো তারাও কিন্তু চেষ্টা করেছেন, কংগ্রেসের আমলেও তারাও কিন্তু তাদের দিক থেকে যারাই সরকারে থাকেন তারা একটু যে কোনো তাদের রাজধানী বা মেন মেন গুরুত্বপূর্ণ স্থানগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তো সেটা কোনো অপরাধও নয় আর ভুলও নয়। তবে আমি বলবো যে প্রশাসনিক দিক থেকে যারা আজকে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য, সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য নতুনভাবে একটা উদ্যোগ নিয়ে একটা বিজনেসকে নতুনভাবে সহযোগিতা করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। যাদের পুনর্বাসনের জন্য অনেকেই কথা বলছেন। আবার মাঝে মাঝে এই সমস্ত ইন্টারভিউগুলো দেখলে যেন বডি ল্যাঙ্গুয়েজগুলো যে দেখি, যে তাদের মানে এক বিন্দু সহযোগিতা করার মানসিকতাও আসে না। আজকে অনেকগুলো কথা বললাম, আপনাদের অনেকেই, আমি জানি বেশিরভাগ সংখ্যক মানুষেরা কিন্তু বিরোধিতা করবেন আমার এই প্রসঙ্গগুলো, কিন্তু আমি যেখান থেকে দেখছি সেটা হয়তো আপনারা সেখান থেকে দেখতে পাচ্ছেন না, তাই আমার বিরোধিতা করবেন। বিরোধিতা চলতে থাকবে। তো অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপাতত এই প্রসঙ্গটা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।